এই শ্রম কোড লাগু হবার ফলে কাজের নিরাপত্তা, কাজের স্থায়িত্ব সবটাই কার্যত নেই এবং গোটা ক্ষমতাটাই মালিকের হাতে চলে গেছে সম্পূর্ণভাবে। বিগত 15টা বছর পশ্চিমবাংলায় যে সরকার চলেছে আর আজকে যে সরকার চলছে, আমরা যদি, তারা তো কেন্দ্রেতেও আছে, নীতিগত অবস্থানে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বেকার যুবদের কাজ নেই, কাজের পরিবেশ নেই, কাজের স্থায়িত্ব নেই, কাজের সম্পূর্ণভাবে অনিশ্চয়তা। এই স্থায়ীকরণের ওপরেই আমরা আগে কর্মসংস্থানের কথা বলতাম, এখন কর্মসংস্থানের আগে একটা শব্দ বসাতে হচ্ছে স্থায়ী কর্মসংস্থান চাই, যে কাজের নিরাপত্তা থাকবে। সেই দাবি নিয়েই আমরা রাস্তায় থাকবো এবং সম্মানজনক জব এবং সম্মানজনক মজুরি যেন সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পট পরিবর্তন দেখা গিয়েছে। এরপরে পাশাপাশি যুবদের যে আন্দোলন সেটা নিয়ে কিন্তু কথা বলেছে ডিওয়াইএফআই বিভিন্ন সময়। পট পরিবর্তনের পরে বেকারদের অবস্থা কেমন সেটা নিয়ে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকার। অয়নাংশুদা, তোমাকে মনোশক্তি যেটাতে স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে তোমরা বিভিন্ন সময় যুবদের বিভিন্ন আন্দোলন নিয়ে কথাবার্তা বলেছো। নতুন সরকার গঠন হয়েছে, অসংগঠিত ক্ষেত্রের বিভিন্ন শ্রমিক রয়েছেন, তাদেরকে বিভিন্ন সময় উচ্ছেদ করা হচ্ছে, পাশাপাশি গিগ ওয়ার্কারদের একটা বড় অংশ রয়েছে তাদের, যারা বিভিন্ন সময় দেখা গেছে তাদের কাজের নিরাপত্তা নেই। এই নিয়ে সরকারের কাছে, নতুন সরকারের কাছে কি দাবি রাখবে তোমরা? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে শ্রম কোড লাগু হয়েছে, আমরা সবাই জানি। পশ্চিমবাংলায় এখন যে সরকারটা চালাচ্ছে, প্রায় 50 বছর পর পশ্চিমবাংলার মাটিতে রাজ্যের সরকার যারা চালাচ্ছে, কেন্দ্র সরকার যারা চালাচ্ছে, দুটো এক। 50 বছর পর এই শ্রম কোড লাগু হবার ফলে কাজের নিরাপত্তা, কাজের স্থায়িত্ব সবটাই কার্যত নেই এবং গোটা ক্ষমতাটাই মালিকের হাতে চলে গেছে সম্পূর্ণভাবে। তাহলে এর থেকে খুব স্পষ্ট যে বিজেপি কোন পথে চলতে চায়, মালিক শ্রেণীর স্বার্থে কাজ করতে চায়। তাহলে কাজেই পশ্চিমবাংলায় নতুন সরকার গঠন হয়েছে ঠিকই, আমরা এর আগেই বলেছি যে আমরা সময় দিতে চাই, কর্মসংস্থানের একটা চিত্রকে আমরা সামনে দেখতে চাই। আমরা এর আগে বলার সময় বলেছি যে শ্রম দপ্তর আগে পরিষ্কারভাবে বলতো যে কর্মসংস্থানের সারা বছরের চিত্র কি এটা প্রকাশ করতো, এখন প্রকাশ করে না। তাহলে গিগ ওয়ার্কার সহ এই সময়ে যা যা কাজ রয়েছে, কলকারখানাতে ছোটোখাটো যা কাজ আছে, কোনো কাজেই কারুর কোনো স্থায়িত্ব নেই, নিরাপত্তা নেই, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে কাজ চলে যেতে পারে। এমনকি আইটি সেক্টর, একটু উন্নত স্তরের জব, সেখানেও যদি দেখি ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই হয়েছে। তাহলে নীতিগত অবস্থানে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাহলে বিগত 15টা বছর পশ্চিমবাংলায় যে সরকার চলেছে আর আজকে যে সরকার চলছে, আমরা যদি, তারা তো কেন্দ্রেতেও আছে, নীতিগত অবস্থানে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের খুব পরিষ্কার কথা যে পশ্চিমবাংলার সহ গোটা ভারতবর্ষে এই সময়ে গড় বয়স, তরুণ প্রজন্মের গড় বয়স হচ্ছে 28 বছর। ব্যাপক শ্রমশক্তি, কিন্তু এই শ্রমিকদের, বেকার যুবদের কাজ নেই, কাজের পরিবেশ নেই, কাজের স্থায়িত্ব নেই, কাজের সম্পূর্ণভাবে অনিশ্চয়তা। এই স্থায়ীকরণের ওপরেই আমরা আগে কর্মসংস্থানের কথা বলতাম, এখন কর্মসংস্থানের আগে একটা শব্দ বসাতে হচ্ছে স্থায়ী কর্মসংস্থান চাই, যে কাজের নিরাপত্তা থাকবে। সেই দাবি নিয়েই আমরা রাস্তায় থাকবো এবং সম্মানজনক জব এবং সম্মানজনক মজুরি যেন সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সপ্তম পে কমিশন বলেছিল যে 18,000 টাকা ন্যূনতম বেতন। আমরা যদি ভারতবর্ষের চিত্র দেখি, এর থেকে অনেক অনেক কম টাকায় বেকার যৌবন তাদের শ্রমকে বেচতে বাধ্য হচ্ছে। তাহলে স্থায়ী কাজের পরিবেশ সরকারকে গঠন করতে হবে। এই লক্ষ্যেই আমরা আমাদের কাজ শুরু করব আগামী 9ই জুন থেকে। একদিকে তুমি বললে যে সপ্তম পে কমিশন, সেটার কথা তুমি বললে, পাশাপাশি কিন্তু বিজেপি সরকার যারা নতুন এসছে রাজ্যে, তারা একটা বেকারদের জন্য নতুন করে বেকার ভাতা, যেটা আগে সরকারের ক্ষেত্রেও কিছু এরকম প্রকল্প ছিল, সেটা এরাও চালু করেছে। এটা নিয়ে কি বলবে, এটাকে কিভাবে দেখছো? প্রথম কথা, এর আগে যখন এই নির্বাচনের ঠিক আগে এই কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তখন আমি তোমাদের কাছে বলেছিলাম, আর আজকেও আমি বলতে চাই, যে আসল কথা হচ্ছে যে ঠিক আছে, কাজ না পাওয়া পর্যন্ত ডিওয়াইএফআই তার শুরুর দিন থেকে দাবি করে আসছে যে কাজ না পেলে বেকার ভাতা দিতে হবে, কাজ না দিতে পারলে। আমরা অনেক দিন আগে মুভমেন্ট করেছিলাম, দীর্ঘ সময় ধরে মুভমেন্ট করে আসছি যে কমপক্ষে 6,000 টাকা করে বেকার ভাতা দেওয়া হোক, এই কথাও আমরা অনেক আগে বলেছি। কিন্তু তার আগে মূল কথাটা তো হলো কর্মসংস্থান, কাজ দিতে পারছি কিনা। যদি কাজের ক্ষেত্র না তৈরি করতে পারি, কাজ না দিতে পারি, কাজের ক্ষেত্র তৈরি করেছি, কাজ হয়নি, তারপরও
সেক্ষেত্রে বেকার ভাতা দিচ্ছি, বেকার ভাতা দিতে হবে, সবটা ঠিক আছে, কিন্তু প্রথম কথা হলো কর্মসংস্থান এবং স্থায়ী কর্মসংস্থান, কাজের পরিবেশ তৈরি করা। গোটা ভারতবর্ষের দিকে থেকে আমাদের পশ্চিম বাংলার দিকে যদি আমরা তাকাই, স্বাধীনতার পর আমাদের দেশে সর্বোচ্চ বেকারত্বের জায়গায় দাঁড়িয়ে আছে। সিএমআই রিপোর্ট, এটা ডিওএফআই এই রিপোর্ট তৈরি করেনি। সিএমআই রিপোর্টে 9.2% বেকারত্বের হার। যদি 15 থেকে 29 বছর দেখি তাহলে সেখানে বেকারত্বের হার 9.9%, আর যদি শুধুমাত্র শহরাঞ্চলের ক্ষেত্রে দেখি তাহলে সেটা 13.6%। তাহলে আগে কর্মসংস্থানের ব্যবস্থা করো, স্থায়ী কাজের ব্যবস্থা করো, সঠিক মজুরির ব্যবস্থা করো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কিছু অংশকে কাজ না দিতে পারো তাহলে বেকার ভাতাও চালু করতে হবে, বেকার ভাতা দিতে হবে, এবং সেটা এই অল্প পরিমাণ টাকা নয়। ডিওএফআইতে শুরুর দিন থেকে বলছে কাজ না দিতে পারলে 6,000 টাকা করে বেকার যৌবনকে দেওয়া উচিত, এবং তড়িঘড়ি তারও কাজের ব্যবস্থা করা উচিত। বাংলার শিল্প নিয়ে তোমরা আগেও অনেক দাবি করেছো আগের সরকারের কাছে, এই সরকারের কাছে কি কি দাবি রাখবে? আমরা এর আগে যা মুভমেন্ট করেছিলাম, যে শিল্প কলকারখানা নিয়ে ধারাবাহিক নির্বাচনের আগে থেকে বা দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি যে শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন শিল্পের একটা পরিবেশ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্প কলকারখানা গড়ে তোলা। সেই সময়ে নেতিবাচক রাজনীতি রাজ্যের শাসকের আমরা দেখেছি, এবং রাজ্যের শাসক বলতে গেলে রাজ্যের শাসক মানে পরবর্তী 15 বছরে, বিগত 15 বছরে যারা রাজ্যের শাসক ছিল তাদের কথা বলছি আমি। তিনি যখন এই ধ্বংসাত্মক রাজনীতিগুলো করেছিলেন, তাকে সহযোগিতার জন্য সিঙ্গুরে যিনি দিল্লি থেকে এসে মমতা ব্যানার্জির মাথায় হাত বোলাতেন, তার নাম সেই সময়ে, যিনি বিজেপির সেই সময় সর্বভারতীয় সভাপতি ছিলেন, রাজনাথ সিং। যদি আজকের মুখ্যমন্ত্রীকে দেখি, সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ছিলেন মমতা ব্যানার্জির অন্যতম সহযোগী। আরও পরপর 5টা 6টা 7টা 8টা নাম আমি করতে পারি, আমি সেই করে ব্যয় করতে চাই না। তারাও মমতা ব্যানার্জির সহযোগী ছিলেন, যারা আজকে এই সরকারের এমএলএ হয়েছেন বা এই বিজেপির নেতা হয়েছেন। তাহলে শিল্প কলকারখানা গড়ে তোলাটা ডিওএফআই তার শুরুর দিন থেকে লড়াই করে আসছে। যদি আইটি সেক্টরের দিকে তাকাই, আইটি সেক্টর তৈরি হয়েছে। বীরভূমের দিকে যদি তাকাই, সেখানে নতুন করে তাপবিদ্যুৎ কেন্দ্র বামপন্থীরা তৈরি করেছিল। আরও অনেকগুলো পরপর পরিকল্পনা ছিল যা যা তৈরি করার, যা নেতিবাচক রাজনীতির ফলে করতে দেওয়া হয়নি, এবং সমস্ত অপশক্তিকে একটা জায়গায় জড়ো করা হয়েছিল। সেখানে তৃণমূল বিজেপি উভয়েই ছিল। তাহলে আজকে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা একই কথা বলতে চাই যে একদম উত্তর থেকে যদি দেখি, শিলিগুড়িতে আইটি পার্কের জন্য জমি নেওয়া, কোচবিহার চকচকায় নতুন করে জুট পার্ক তৈরি করা, এদিকে যদি আমরা আসি হুগলির যে শিল্পাঞ্চল, সেখানে নতুন করে তার পুনরুজ্জীবন ঘটানো, মাদার ডেয়ারির কারখানা, কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র, গোটা পশ্চিমবাংলা জুড়ে শিল্প কলকারখানা গড়ে উঠুক, বেকার যুবদের স্থায়ী কাজ হোক, সেই দাবি নিয়েই তো আমরা সরকারের কাছে দাবি সনদ পেশ করব আগামী 9 জুন। এরপরে আমি শেষ প্রশ্ন করবো তোমার কাছে যে 100 দিনের কাজ সেটাকে নতুন ভাবে নিয়ে আসার ক্ষেত্রে জিরামজির একটা প্রকল্প, সেটা চালু করার কথা রয়েছে 1 জুন থেকে। সেটা নিয়েও বিভিন্ন রকম টালবাহানা দেখা যাচ্ছে, এটার নিয়ে কি বলবে? প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলায় থেকে অনেকজন এমপি ছিল বামপন্থীদের, গোটা ভারতবর্ষে 60টার বেশি এমপি ছিল। তারা যখন কেন্দ্রের ইউপিএ সরকারকে সমর্থন করেছিল বাইরে থেকে, তারা বলেছিল যে মন্ত্রিত্বের দরকার নেই, কিন্তু আমাদের গাঁয়ের গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, শহরাঞ্চলের গরিব মানুষ, সবার কথা আমাদেরকে ভাবতে হবে। সেই কথা ভেবেই 100 দিনের কাজ চালু হয়েছিল, যদিও বামপন্থীরা তার থেকে অনেক বেশি দিনের কাজ বলেছিল, কিন্তু 100 দিনের কাজটা চালু হয়েছিল। আমরা দেখেছি এই 100 দিনের কাজ নিয়ে যে বিপুল পরিমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, আর দুর্নীতি করার পর কেন্দ্রের সরকার টাকা এখানে সঠিকভাবে তারপর আর কাজ দেয়নি, কাজের ব্যবস্থা করেনি। কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকেও গ্রেপ্তার করেনি সেই সময়, যা উচিত ছিল সেই সময় কেন্দ্রের সরকারের করার। কার্যত যে 100 দিনের কাজের কাজ না দিতে পারলে মজুরিটা দিতে হবে, তুমি যদি সরকার কাজ না দিতে পারো তাহলে মজুরি দাও, এই কথাটা বলা হয়েছিল। কিন্তু এখন যা বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে, এই আইনটাকেই তুলে দেওয়া হলো, ভিবি জিরামজি। এই আইন তুলে দেওয়ার ফলে যেটা দাঁড়ালো, যে কাজের নিরাপত্তা, কাজের বরাদ্দ, এই সব কিছুর ওপরে একটা আক্রমণ তৈরি হয়েছে। কাজেই আমাদের খুব সুস্পষ্ট দাবি যে 125 দিনের কাজ বলা হয়েছে, আমরা 200 দিনের কাজ বলছি শুরুর থেকেই, যে গাঁয়ের গরিব, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ সকলের জন্য সঠিকভাবে কাজের ব্যবস্থা করতে হবে। গ্রামের মানুষ, শহরাঞ্চলের গরিব মানুষ, সাধারণ মানুষ,
তাদের হাতে যাতে কাজের একটা জায়গা তৈরি হয় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।